আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 17, 18 এবং পৃষ্ঠার অনুশীলনের সমাধান দেখবো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বহু নির্বাচনী প্রশ্ন। এরপর রয়েছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে, আমরা বর্ণবাচক প্রশ্নগুলোর উত্তর দেখি। কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? উত্তর হচ্ছে 16ই ডিসেম্বর। এরপর প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি? উত্তর হচ্ছে অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। এরপর তত্ত্ব এক কোন যুগকে নির্দেশ করে? উত্তর হচ্ছে তাম্র প্রস্তর যুগ। এরপর তত্ত্ব 1 ও 2 এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে। উত্তর হচ্ছে 1 ও 2। এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন। ক মৎস্যন্যায় কি? উত্তর হচ্ছে মৎস্যন্যায় হলো এমন একটি রাজনৈতিক পরিস্থিতি যেখানে শক্তিশালী দুর্বলকে শোষণ করে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। এরপর রয়েছে বাংলা কিভাবে একটি প্রদেশে পরিণত হয়? এর উত্তর হচ্ছে 1526 সালে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতে মুঘল শাসন শুরু হয়। মুঘল সম্রাট আকবরের প্রশাসনিক সংস্কারের ফলে ভারতকে কয়েকটি সুবায় ভাগ করা হয়। এই সংস্কারের অধীনে বাংলা অঞ্চলকে আলাদা করে সুবা বাংলা নামে একটি প্রদেশে রূপ দেওয়া হয়, যা অর্থনৈতিক, প্রশাসনিক ও সামরিক দিক থেকে বিশেষ গুরুত্ব পেত। মোগল আমলে সুবাদাররা বাংলার শাসন, কর সংগ্রহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন। এভাবেই বাংলা একটি প্রদেশে পরিণত হয়। এরপরে প্রশ্ন, তত্ত্ব 1 এর সাথে প্রাচীন বাংলার গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে তত্ত্ব 1 এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখ উৎপাদিত হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। উদ্দীপকের তত্ত্ব 1 এ প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে। উদ্দীপকের এসব তত্ত্বে বাংলাদেশের আধুনিক যুগের কৃষি খাতের তত্ত্ব ফুটে উঠেছে, যা প্রাচীন বাংলাদেশের গৌরবময় কৃষি ক্ষেত্রের সাথে সঙ্গতিপূর্ণ। এরপরে প্রশ্ন, তত্ত্ব 2 এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ, মতামত দাও। এর উত্তর হচ্ছে তত্ত্ব 2 এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ। উক্তিটির সাথে আমি একমত। প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ ও গৌরবময়। সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন কৃষিতে উদ্বৃত্ত ছিল আখ থেকে উৎপাদিত চিনি ও গুড় বেশ খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো। প্রাচীন যুগ থেকেই তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুননে পারদর্শী ছিল। তাঁতিদের উৎপাদিত মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। এসব কাপড় বিদেশে রপ্তানি হতো। কৃষিতে উদ্বৃত্ত হওয়ায় এবং কৃষি শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যে বিকাশ লাভ করে। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্য সাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। উদ্দীপক তত্ত্ব 2 এ আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত এসব বিষয়ে প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি ও তখনকার ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় প্রশ্নে উল্লেখিত উক্তিটি যথার্থ। তোমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখবো। শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রাচীন বাংলা মানুষ এগিয়ে ছিল? বাংলা থেকে আবিষ্কৃত বৌদ্ধবিহারগুলো ছিল বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান যুগের বিশ্ববিদ্যালয়ে নেয় সেখানে ছাত্রদের আবাসিক ব্যবস্থা ছিল। বিহারে ধর্মীয় শিক্ষার, চিকিৎসা বিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এ থেকে বলা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্পের দুটি নিদর্শনের বর্ণনা দাও। উত্তর, সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্প ছিল বৈচিত্র্যময়।
এর মধ্যে দুটি সুলতানি যুগের স্থাপত্য নিদর্শন নিম্নরূপ: সাত গম্বুজ মসজিদ। খান জাহান আলী 1500 শতাব্দীতে খুলনা বিভাগের বাগেরহাটে সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন। সাত গম্বুজ মসজিদ নাম হলেও এর গম্বুজ সংখ্যা 77টি। 1985 সালে এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি পায়। ছোট সোনা মসজিদ সুন্দর নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য বিখ্যাত। ছোট সোনা মসজিদটি 1500 শতকের শেষ দিকে নির্মিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার গৌরনগরের কাছে। সুলতান আলাউদ্দিন হুসাইনের শাসনামলে ওয়ালি মুহাম্মদ এটি নির্মাণ করেন। এরপর 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন উত্তর: তৎকালীন দুই অংশে বিভক্ত শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকে নানাভাবে শোষণ করতে থাকে। অবশেষে পশ্চিমা শাসকগোষ্ঠীর শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে 1971 সালে 16ই ডিসেম্বর পূর্ণ মুক্তি বা স্বাধীনতা অর্জন করে। তাই বাংলাদেশের ইতিহাসে 16ই ডিসেম্বর একটি ঐতিহাসিক বিখ্যাত দিন। এরপর জুলাই গণঅভ্যুত্থানকে ঐক্য এবং সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন? 2024 সালে জুন মাসে কোটা সংস্কার আন্দোলনে গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অবশেষে তীব্র গণ আন্দোলনের মুখে হাজারো শহীদের বিনিময়ে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে যান। অভিযাত্রা শুরু হয় এক নতুন বাংলাদেশের, যা জুলাই গণ অভ্যুত্থান নামে অবহিত। তাই এই অভ্যুত্থানকে বাংলাদেশের জনগণের ঐক্য এবং সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।